আসসালামু আলাইকুম বন্ধুরা। হাজার বছরের পুরনো গুপ্তধন হঠাৎ করে হাতে পেয়ে যায় সামান্য একজন জেলের স্ত্রী। আর এই খবরটা ছড়িয়ে যায় সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর জলদস্যুদের কাছে। তারপর শুরু হয় দস্যুদের সাথে ওই সাধারণ জেলের পরিবারের এক ভয়ঙ্কর যুদ্ধ। কিন্তু এখানে ওই দস্যুরা এটা জানত না যে ওই সাধারণ জেলের বউ আসলে সাধারণ কোনো মেয়ে ছিলই না। সে একাই ১০০ জনকে খতম করার ক্ষমতা রাখে। তো চলুন এই অসাধারণ সিনেমার গল্পটা আজ আপনাদের শোনাব। গল্পের শুরুতে আমরা ১৮৪৬ সালের সময়কাল দেখতে পাই, যেখানে সমুদ্রের মাঝে আমরা একটা মৎস্যবাহী জাহাজ দেখতে পাই। সময়টা ছিল জলদস্যুদের স্বর্ণালী সময়। ক্যারিবিয়ান সাগরে দস্যুরা রাজত্ব করে বেড়াত। আর এসবের মাঝে একটা সাধারণ জেলে জাহাজের উপরে ওই জলদস্যুরা হামলা করে বসে। লড়াইয়ের সময় জলদস্যুরা সেই জাহাজে থাকা অনেকগুলো নিরীহ মানুষকে নির্মমভাবে মেরে ফেলে। জলদস্যুরা যে জাহাজটাতে হামলা করেছিল সে জাহাজের ক্যাপ্টেন ছিল বার্ডেন। সে যখন হামলার কথা জানতে পারে তখন সে নিজের সোনা দানা গুপ্তধন সব কিছু নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু জলদস্যুরা তো তাকেই ধরার জন্য এখানে এসেছিল। আর ফাইনালি তারা বার্ডেনকে ধরে বন্দিও করে ফেলে। এরপর সেখানে এন্ট্রি নেয় ক্যাপ্টেন কোর। সে হল এই জলদস্যুদের সর্দার। সে বার্ডেনকে বলে যে তোমার জাহাজে এই সোনার বিস্কুটগুলো কোথা থেকে আসলো? এগুলোতে তো আমার মোহর লাগানো রয়েছে, যার পরিষ্কার অর্থ হল এগুলো আমার গুপ্তধন। তুমি এগুলো পেলে কোথায়? তোমার কাছে এগুলো আসলো কোথা থেকে? কিন্তু বার্ডেন নিজের মুখ একদমই খোলে না। সে তাকে কিছুই বলতে চায় না। তবে কোরকে যে কোনো মূল্যে তো নিজের গুপ্তধন ফেরত পেতেই হবে। তাই সে বার্ডেনকে মেরে না ফেলে বরং তাকে রেখে দেয়, যেন পরবর্তীতে তার উপরে টর্চার করে তার গুপ্তধনের ব্যাপারে তথ্য বের করে নেওয়া যায়। এরপর বার্ডেনের জাহাজে জলদস্যুরা একটা দরকারি কাগজ খুঁজে পায়, যেটার সাহায্যে তারা জানতে পারে যে বার্ডেন আসলে কোন আইল্যান্ড থেকে এখানে এসেছে, অর্থাৎ বার্ডেনের বাড়ি কোথায়। এরপর সিন শিফট হয়, আর ৬ দিন পর কেম ব্র্যাক নামের একটা আইল্যান্ড দেখানো হয়। এই আইল্যান্ডে অ্যাসেল নামের একজন মেয়েকে আমরা দেখতে পাই, যে কিনা সমুদ্রের দিকে তাকিয়ে তার স্বামীর ফিরে আসার অপেক্ষা করছিল। আসলে তার স্বামী সমুদ্রে গিয়েছিল প্রায় ৭০ দিন পার হয়ে গেছে। আর তার স্বামী আর কেউ নয়, বরং সেই জেলে বার্ডেন ছিল। কিন্তু তার স্বামী যেহেতু এখনো ফিরে আসেনি, তাই অ্যাসেল অনেক চিন্তিত ছিল। এখানে অ্যাসেলের একটা ছেলেও রয়েছে, যার নাম আইজ্যাক। আর এখানে অ্যাসেলের ছোট বোনও রয়েছিল, যার নাম এলিজাবেথ। সে এদের দুজনের সাথে এই দ্বীপে বসবাস করত। আইজ্যাকের পায়ে একটু সমস্যা ছিল, তাই সে ঠিকমতো হাঁটতেও পারত না। আজকে সে তার মাকে বলে যে মা, বাবা কবে বাড়িতে ফিরে আসবে? বাবার তো সমুদ্রে গিয়ে প্রায় ৭০ দিন পেরিয়ে গেছে। মাছ ধরা কি এখনো শেষ হয়নি? তার মা তার ছেলের মন অন্যদিকে ঘোরানোর জন্য তাকে বলে যে তুমি তো জানোই তোমার বাবা সব সময় দেরি করে আসে। সে তো আমাদের বিয়েতেও দেরি করে এসেছিল। তুমি একেবারেই চিন্তা করো না, বাবা খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে। এরপর আমরা জানতে পারি যে এলিজাবেথ ওয়েস্টেন নামের একজন ছেলেকে অনেক ভালোবাসে। আর এই ব্যাপারে তার বোন এসেল কিছুই জানে না। এলিজাবেথ লুকিয়ে লুকিয়ে এই ছেলেটার সঙ্গে বাড়িতেই দেখা করে। আর এখানে তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে তারা দুজন এই দ্বীপ থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছে। আর এলিজাবেথ নিজেও তার সঙ্গে পালিয়ে নতুন সংসার তৈরি করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। তখনই হঠাৎ করে এলিজাবেথ তার বোনকে ঘরের দিকে আসতে দেখে। তখন সে ওয়েস্টেনকে সাথে সাথে লুকিয়ে ফেলে। আর এদিকে এসেল নিজেও সন্দেহ করতে থাকে যে তাদের ঘরের ভেতরে নিশ্চয়ই কেউ ঢুকেছে। কিন্তু সে পুরোপুরি শিওর হতে পারে না বলে তার বোনকে কিছুই বলে না। তো যাই হোক, আজকে আইজ্যাকের আবার জন্মদিন ছিল, তাই রাতের বেলা তারা সবাই মিলে জন্মদিনটা অনেক সুন্দরভাবে সেলিব্রেট করে। এরপর এসেল তার ছেলেকে নিয়ে একটা রুমে চলে যায় ঘুমানোর জন্য। আর অন্যদিকে আমরা এলিজাবেথকে দেখতে পাই, যে কিনা এখান থেকে পালানোর পাকাপাকি বন্দোবস্ত করে ফেলেছে। তাই সে নিজের বোনের জন্য একটা বিদায়ী চিঠি লিখতে থাকে। এরপর আমাদের ওয়েস্টিনকে দেখানো হয়, যে কিনা ঠিক ওই জায়গাতে চলে যায় যেখানে সে এলিজাবেথকে সকালে আসতে বলেছিল। কিন্তু হঠাৎ করে সেখানে স্কাউট তার দুজন লোককে নিয়ে চলে আসে। আর স্কাউট কোনো সাধারণ লোক ছিল না, সেই ছিল ওই জলদস্যুদের সহকারী। আর এই লোকগুলো এখন ওয়েস্টিনকে সমুদ্রের পাড়ে দেখে তার সাথে ঠিক কী করে সেটা আমাদেরকে দেখানো হয় না। এদিকে এলিজাবেথ রাতের বেলা শেষবারের মতো নিজের ভাতিজার সঙ্গে দেখা করে, আর চিঠিটা টেবিলের ওপরে রেখে এখান থেকে চলে যায়। আর এখন রাতের বেলা হঠাৎ করেই এসেলের আবার ঘুম ভেঙে যায়।
কারণ বোতলের ঝনঝন করার আওয়াজ আসতে থাকে দরজার কাছ থেকে। এর মানে হলো যে কেউ একজন মেইন গেটটা খোলার চেষ্টা করছে। সে সবার আগে এলিজাবেথের রুমে গিয়ে দেখে, কিন্তু সেখানে এলিজাবেথকে সে খুঁজে পায় না। পাবে কিভাবে? সে তো পালিয়ে গেছে। এখন এসএল বাইরে দেখার জন্য জানালা দিয়ে একটু বাইরে তাকায়, আর তখনই সে একজন অচেনা লোককে দেখতে পায় যে কিনা তাদের বাড়ির দিকে আসছিল। সে বুঝতে পারে যে কোনো একটা ঝামেলা হয়ে গেছে, তাই সে সাথে সাথে দরজা লক করে দেয় আর নিজের ছেলেকে সাথে নিয়ে ঘরের নিচে একটা ছোট্ট বেসমেন্টের ভেতরে লুকিয়ে ফেলে। এরপর হঠাৎ করে কেউ একজন দরজায় খুব জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। এসএল নিজের বন্দুকটা হাতে নিয়ে একেবারে সাবধান হয়ে যায়। আর যখনই একজন লোক ঘরের ভেতরে দরজা ভেঙে ঢুকে পড়ে, সাথে সাথে এসএল তাকে গুলি করে দেয়। কিন্তু পরের মুহূর্তেই তার পেছন থেকে আরও একজন লোক চলে আসে, যে কিনা এসএলের উপরে অতর্কিত হামলা করে বসে। আর এই লোকগুলো তাকে খুবই বাজেভাবে মারতে থাকে, তাকে পেটায়, তাকে মাটিতে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। আর ঠিক সেই সময় সেখানে স্কাউট চলে আসে। সে এসএলকে একটা সোনার বিস্কিট দেখিয়ে বলে, গুপ্তধন কোথায়? এসএল তাকে বলে যে তুমি কোন গুপ্তধনের কথা বলছো? আমি তো কিছুই জানি না। এই কথা শুনে স্কাউট নিজের লোকদেরকে বলে যে একে আরও ভালোভাবে মারতে হবে, তারপর দেখবে এর সব মনে পড়ে গেছে। এরপর সে এখান থেকে চলে যায়। আর পরদিন সকালে এলিজাবেথ ঠিক সেই জায়গাতে পৌঁছায় যেখানে সে ওয়েস্টিনকে আসতে বলেছিল। সেখানে যাবার পরে সে দেখতে পায় যে কেউ একজন ওয়েস্টিনকে মেরে ফেলেছে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে গত রাতে স্কাউট এবং তার লোকেরা ওয়েস্টিনকে মেরেছে। তো যাই হোক, এরপর আমাদের কোরকে দেখানো হয়, যে কিনা সকাল হতে হতে এই আইল্যান্ডে এসে পৌঁছে যায়। আর সে নিজের সাথে আরও অনেক লোকজনদেরকে নিয়ে আসে। আর খুব তাড়াতাড়ি এই আইল্যান্ডের লোকেরাও বুঝতে পারে যে তাদের উপরে বড় সড়ো কোনো হামলা হতে চলেছে। আইল্যান্ডের দিকে এত লোকজনদেরকে আসতে দেখে সবাই নিজেদের বন্দুক, হাতিয়ার আর বারুদ তৈরি করে ফেলে। বউ, বাচ্চা আর মহিলাদেরকে তারা চার্চের ভেতরে লুকিয়ে রাখে। আর সবাই তারা এক ভয়ঙ্কর যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। তো এখানে আগে হামলা করার জন্য এই লোকগুলো গোলাবারুদ সব রেডি করে ফেলে, কিন্তু ঠিক সেই সময় উল্টে তাদের ওপরে হামলা শুরু হয়ে যায়। কারণ যারা এই আইল্যান্ডে আসছিল তাদের কাছে এমন সব হাতিয়ার ছিল যেগুলো এখানকার লোকেরা আগে কখনো দেখেওনি। তাদের কাছে এমন সব বন্দুক ছিল যেটার সাহায্যে তারা অনেক দূর থেকে আইল্যান্ডের অনেক লোককে মেরে ফেলতে পারে। ঠিক সেই সময় সেখানে এলিজাবেথ এসে পৌঁছায়। আর সে যখন এই জলদস্যুদেরকে দেখতে পায় তখন তাড়াতাড়ি করে একটা জায়গাতে গিয়ে লুকিয়ে পড়ে। আসলে এখানে যতগুলো লোক ছিল তারা সবাই হলো লিয়ের লোকজন, যারা কিনা এই দ্বীপেই বসবাস করে। কোর এখানে একদম একা এসেছিল। সে এদের সবাইকে সোনার লোভ দেখিয়ে নিজের দলে ভিড়িয়ে নিয়েছিল। আর এখানে লি নিজেও শুধুমাত্র গুপ্তধনের লোভে নিজের দ্বীপের লোকেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কোরের সঙ্গে হাত মিলিয়েছিল। তারা সবাই মিলে এই গ্রামের প্রধানকে ধরে ফেলে। আর তারা যখন সেই প্রধানকে জিজ্ঞাসা করে যে বার্ডেনের বাড়ি কোনটা, ওর বউ বাচ্চা কোথায় থাকে, তখন গ্রামের প্রধান তাকে বলে যে আরে বার্ডেন তো শুধুমাত্র একজন জেলে, সে তো সামান্য ছোটখাট কাজ করে খায়, আর তোমরা ওকে ধরার জন্য এত বড় বিশাল বাহিনী নিয়ে চলে এসেছ। তখন কোর তাকে বলে যে দেখো বুড়ো, তুমি এখন ওর আসল সত্যিটা জানোই না। এই লোকগুলো আবারও তাকে একই কথা জিজ্ঞাসা করে, কিন্তু গ্রামের প্রধান এবার আর কোনো উত্তর দেয় না, যার কারণে কোর রেগেমেগে তাকে বারুদ দিয়ে উড়িয়ে দেয়। ঠিক তখনই সেখানে স্কাউট চলে আসে, যে কিনা ওদেরই লোক ছিল। সে কোরকে বলে যে তোমার সেই প্রেমিকা এখন আমাদের কবজায় রয়েছে। তো এখানে কোরের প্রেমিকা ছিল এসএল নিজেই। যাই হোক, এই ব্যাপারটা আমরা পরবর্তীতে আরও ভালোভাবে জানতে পারব। আর এখন আমরা এটা বুঝতে পারি যে এরা কেউ জানতই না যে তারা এমন একজন মেয়েকে কবজায় রেখেছিল, যাকে কবজায় রাখা খুবই মুশকিল একটা কাজ। কারণ এল সুযোগ পেতেই চোখের পলকে স্কাউটের ওই দুই লোকের উপরে হামলা করে বসে। সে নিজের পুরনো রূপে ফিরে এসে এদেরকে এত বাজেভাবে মারতে থাকে যে এই লোকগুলো একেবারে হার মেনে নেয়। সে যখনই একজনকে শেষ করে ফেলে তখন এই দ্বিতীয়জন তার উপরে হামলা করে ফেলে। কিন্তু এসএল ওই দ্বিতীয় লোকটাকেও খুবই নির্মমভাবে মেরে ফেলে। তার মাথা তখন রীতিমতো রাগে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। বেচারা ওই লোকটাকে মেরে ফেলার পরেও তাকে সমানে মারতেই থাকে। তারপর সে ঘরের ভেতরে গিয়ে সবার আগে নিজের ছেলেকে বাইরে বের করে আনে। সে তার ছেলেকে বলে, একদম চিন্তা করো না বাবা, সব কিছু ঠিক আছে। তাকে দেখে তখন এতটাই নর্মাল মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। এরকম ২-৪ জন লোক মারা তার ডেইলি কাজ। ঠিক সেই সময় এসএলের বাড়িতে চার্চের ফাদার চলে আসে। তিনি এসএলকে এসে বলে যে আমাদের গ্রামের অনেক লোক মারা গেছে। আমাদের গ্রামের অনেক সন্ত্রাসীরা ওই দোষীদের সঙ্গে হাত মিলিয়েছে। ওরা তোমাকে খুঁজতে এই দ্বীপে এসেছে। আর আমি যতদূর জানি ওরা তোমাকে ছাড়া না নিয়ে এখান থেকে কখনোই যাবে না।
এই কথাগুলো শুনতেই এসএল বুঝতে পারে যে এবার হয়তো ভয়ঙ্কর কোনো মৃত্যুর খেলা শুরু হতে চলেছে। সে ফাদারকে বলে যে আমাকে এক্ষুনি আমার ছেলেকে নিয়ে এখান থেকে পালাতে হবে। তখন ফাদার তাকে বলে যে না, তুমি এমনটা করতে পারো না, তুমি আমাদের গ্রামের শেষ বর্ষা, একমাত্র তুমি এদেরকে আটকাতে পারবে। এরা শুধুমাত্র তোমার জন্য এখানে এসেছে, আর যতদূর আমি জানতে পেরেছি ওরা তোমাকে না নিয়ে কখনো যাবে না। হয় তুমি ওদের সঙ্গে চলে যাও, নয়তো ওদের সবাইকে খতম করে দাও। এসএল তাকে বলে যে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, কিন্তু সবার আগে আমাকে আমার ছেলেকে নিরাপদে রাখতে হবে, তাই তোমাকে আমার ছেলেকে নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে। ঠিক সেই সময় এরা টেবিলের উপরে এলিজাবেথ রেখে যাওয়া সেই চিঠিটা দেখতে পায়। আর ফাইনালি ওই চিঠিটা পড়ে ওরা জানতে পারে যে এলিজাবেথ আসলে ওয়েস্টার্নের সঙ্গে পালিয়ে গেছে। এরপর এসএল নিজের ছেলেকে হুইল চেয়ারে বসায় আর ফাদারকে বলে যে তুমি প্লিজ আমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাও, আমি আমার বোনকে খুঁজে তারপর জঙ্গলে এসে তোমার সঙ্গে দেখা করে নেব। এরপর সে ঠিক ওই জায়গাতে যেতে থাকে যেখানে তার বোন ওয়েস্টার্নের সঙ্গে দেখা করার কথা বলেছিল। অর্থাৎ চিঠিটা পড়ে এসএল এটা জানতে পেরেছিল। এলিজাবেথে নিজেও ওই একই রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে বাড়ির দিকেই ফিরছিল। আর সৌভাগ্যের ব্যাপার হল এসএলের সঙ্গে তার এই রাস্তাতেই দেখা হয়ে যায়। এদিকে এলিজাবেথ নিজের বোনকে কান্না করতে করতে বলে যে ওই লোকগুলো ওয়েস্টার্নকে মেরে ফেলেছে আপু। সে এলিজাবেথকে শান্ত করে আর তারপর নিজের সাথে নিয়ে বেরিয়ে পড়ে। সে বলে যে কোনো চিন্তা করিস না বোন, আমি সব কিছুর প্রতিশোধ নেব। এদিকে আমাদেরকে দেখানো হয় যে কোর তার লোকজনদেরকে নিয়ে এসএলের বাড়িতে এসে পৌঁছে গেছে, আর সে চারিদিকে সেই গুপ্তধন খুঁজতে থাকে, কিন্তু সে এখানে কিছুই পায় না। সে বুঝতে পারে যে গুপ্তধন আসলে এখানে নেই। সে মাটিতে হুইল চেয়ারের দাগও দেখতে পায় যেগুলো জঙ্গলের দিকে চলে গিয়েছিল। কোর তার লোকজনদেরকে বলে যে এসএলের একটা প্রতিবন্ধী ছেলে রয়েছে, ও হাঁটতে পারে না, জঙ্গলে ওদের পিছু নাও, কারণ খুব তাড়াতাড়ি ওদেরকে পেয়ে যাওয়ার চান্স রয়েছে। ওরা ওই প্রতিবন্ধী ছেলেটাকে নিয়ে খুব দ্রুত এখান থেকে পালাতে পারবে না। এদিকে আমরা দেখতে পারি যে জঙ্গলের ভেতরে হুইল চেয়ারটা একটা গর্তে আটকে গেছে, আর ফাদার সেই হুইল চেয়ারটাকে কিছুতেই বের করতে পারছিল না। তাই আইজ্যাক হুইল চেয়ার থেকে নেমে পড়ে আর তারপর এরা পায়ে হেঁটেই সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আরেকটু সামনে যাবার পরে এরা জঙ্গলের ভেতর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এই আওয়াজটা এসএলেরই ছিল, যে কিনা নিজের বোনকে সাথে করে নিয়ে জঙ্গলের ভেতরে পৌঁছে গেছে, আর এখন তার ছেলে আর ফাদারকে খোঁজার জন্য সিগন্যাল দিচ্ছিল। এদেরকে এখন শুধুমাত্র একটা নদী পার হতে হবে, তাহলে এরা এখান থেকে অনেক দূরে নিরাপদে একটা জায়গাতে যেতে পারবে। তাই এসএল একটা কাঠের বোর্ড এখানে লুকিয়ে রেখেছিল, সেটার সাহায্যে এরা নদী পার হতে শুরু করে। আর অন্যদিকে ক্যাপ্টেন কোর্ট তার লোকজনদেরকে সাথে করে নিয়ে জঙ্গলের ভেতরে এসএলকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। সে ওই হুইল চেয়ারটা জঙ্গলের ভেতরে পড়ে থাকতে দেখে। এটা দেখে দস্যুরা বুঝতে পারে যে ওরা এখান থেকে খুব বেশি দূরে যেতে পারেনি। এদিকে এসএল তার বোন আর তার ছেলে ভালোভাবে নদীটা পার হয়ে চলে যায়, আর সবার শেষে ফাদার বাকি থাকে নদীটা পার হবার জন্য। কিন্তু ঠিক তখনই কোর তার লোকজনদেরকে নিয়ে এখানে চলে আসে। বেচারা ফাদার কোরের সামনে খুব বাজেভাবে ফেসে এসে যায়। এসএল নিজের বোন আর তার ছেলেকে নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে চলে যায়। আর এদিকে এরা যখন ফাদারকে জিজ্ঞাসা করে যে ওরা কোন দিকে গেছে, ওরা কোথায়, তখন ফাদার নিজের মুখ একেবারেই খোলে না। ফাদারের মুখ খোলানোর জন্য ক্যাপ্টেন কোর বন্দুক দিয়ে তার পায়ে একটা গুলি করে বসে। তারপরেও ফাদার যখন মুখ খুলছিল না, তখন কোর তার লোকজনদেরকে নদী পার হয়ে সামনে এগিয়ে যেতে বলে, কারণ তাদের ধারণা এই নদীর ওপারেই রয়েছে এসএল এবং তার পরিবার। তার লোকেরা যখনই সেই নদী পার হবার জন্য সাঁতরাতে শুরু করে, ঠিক তখনই নদীতে লুকিয়ে থাকা কুমির খুবই বাজেভাবে সেই লোকগুলোর উপরে আক্রমণ করে বসে। এদিকে আমরা এসএলকে দেখতে পাই, যে কিনা এদের দুজনকে বলে যে যাও গিয়ে ভালো কোনো একটা জায়গাতে লুকিয়ে পড়ো, আমি ওদেরকে আটকানোর চেষ্টা করছি। এসএলের এখন পেছনে ফিরে যাওয়াটা খুবই জরুরি ছিল, কারণ কিছু লোক সেই কুমিরের হামলা থেকেও বেঁচে নদী পার হয়ে গেছে। তাই এখন ওই লোকগুলোকে মারতে না পারলে এসএলকে তারাই মেরে ফেলবে। এদিকে সেই লোকগুলো জঙ্গলের ভেতরে চলে আসে আর চারিদিকে এসএলকে খুঁজতে থাকে, কিন্তু এসএল সুযোগ পেতেই ওই লোকগুলোর উপরে অতর্কিতে হামলা করে বসে। সে একে একে মেয়েটা সবাইকে শেষ করে ফেলে। যারাই নদী পার হয়ে জঙ্গলের ভেতরে আসে, এসএল তাদের সবাইকে ফাইনালি মেরেও ফেলে। ঠিক সেই সময় এসএল একটা আওয়াজ শুনতে পায়, আর এটা ছিল ক্যাপ্টেন কোরের গলার আওয়াজ। সে বলতে থাকে যে লুকোচুরি খেলা অনেক হয়েছে এসএল, এবার আমি যা বলছি চুপচাপ শুধু তাই শোনো। তুমি যদি তোমার স্বামীকে বেঁচে থাকতে দেখতে চাও, তাহলে রাতের বেলা সোনাদানা সবকিছু নিয়ে নিজের বাড়িতে চুপচাপ চলে আসবে। তুমি আমাকে তোমার গুপ্তধন তুলে দেবে, আর তার বদলে আমি তোমার স্বামীকে ফেরত দেব। আর যদি তুমি না আসো, তাহলে আমি তোমার হাজবেন্ডকে মেরে ফেলব। এরপর এসএল জোরে চিৎকার করে বলে যে হ্যাঁ, আমি তোমাকে সব দিয়ে দেব। এটা আসলে ক্যাপ্টেনের ভাষা ছিল, তাই আমরা এটা বুঝতে পারি না। তারপর এসএল তাদের দুজনকে নিয়ে একটা গুহার ভেতরে চলে যায়, আর এই গুহার ব্যাপারে শুধুমাত্র সেই জানত। এই গুহাটা অনেক বছর ধরে ওই জায়গাতে অজানা অবস্থায় পড়েছিল।
কোনো মানুষ এই গুহার ব্যাপারে কিচ্ছু জানত না। এসএল অনেক আগে সেই গুহাটা খুঁজে বের করে ফেলেছিল। সে নিজের সকল দামি জিনিসপত্র এনে এই গুহাতে লুকিয়ে রাখত। আর এই গুহার ভেতরে যেতেই এলিজাবেথ যখন কিছুটা শান্ত হয়, তখন সে তার বোনকে জিজ্ঞাসা করে যে এসব কি ছিল আপু, তুমি ওই লোকগুলোকে উড়ে উড়ে কিভাবে মারছিলে? এসএল এখানে বুঝতে পারে যে তার সকল গোপন কথা এখন ফাঁস হয়ে গেছে, তাই মিথ্যে বলে আর কোনো লাভ নেই। সে তার বোন আর ছেলেকে বলে দেয় যে আসলে একটা সময় আমি আমার নিজের জাহাজের ক্যাপ্টেন ছিলাম, কিন্তু একদিন আমরা যখন সমুদ্র দিয়ে যাচ্ছিলাম তখন ক্যাপ্টেন কোর তার জলদস্যুদের নিয়ে আমাদের জাহাজে হামলা করে দেয়। সেই সময় আমি অনেক ছোট ছিলাম, তাই ক্যাপ্টেন কোর আমার চোখের সামনেই আমার জাহাজের সকল বন্ধু বান্ধব আত্মীয় সবাইকে মেরে ফেলে, কিন্তু আমি কিছুই করতে পারি না। তারপর ক্যাপ্টেন কোর আমাকে তার সঙ্গে নিয়ে যায়। সে আমাকেও জলদস্যুদের গ্যাংয়ে সামিল করে নেয়, আর তারপর আমাকেও বিভিন্নভাবে ট্রেনিং দিয়ে একজন ভয়ঙ্কর যোদ্ধা বানিয়ে দেয়। আমি জলদস্যুদের মাঝেই বড় হয়ে উঠি, কিন্তু বার্ডেনের সঙ্গে দেখা হবার পরে আমি ওই সকল কাজ ছেড়ে দিই। আমি একটা শান্তির জীবন খুঁজছিলাম, যেটা এই আইল্যান্ডে এসে আমি পেয়েছিলাম বার্ডেনের সঙ্গে। তারপর আমি বার্ডেনের সঙ্গে নতুন জীবন শুরু করি, কিন্তু এখন এই জলদস্যুগুলো সেই সোনার পেছনে পড়ে আছে যেগুলো ওদের ছিলই না। এটা ছিল আমাদের সম্পত্তি, আমাদের জাহাজ থেকে ওরা চুরি করে নিয়ে গিয়েছিল, আর এখন ওরা আমাদের কাছ থেকে পুনরায় আমাদের সম্পত্তি দখল করতে চায়। কিন্তু এই লোভী লোকগুলোকে আমি এটা কোনোভাবেই করতে দেব না। কিন্তু ওরা এই স্বর্ণগুলো না নিয়ে এখান থেকে যাবে না, তাই একটা ভয়ঙ্কর যুদ্ধ হতে চলেছে, আর তাই তোমাদেরকে খুবই সাবধানে থাকতে হবে। এরপর এসএল প্ল্যান করে আর সব কিছু রেডি করে ফেলে, কারণ রাত হবার আগেই তাকে সোনাদানা নিয়ে নিজের স্বামীকে বাঁচাতে যেতে হবে। তাই সে নিজের সকল পুরনো হাতিয়ার আবারও বের করে আনে। সে আইজাককে একটা নৌকা দেখায় আর তাকে বলে যে আমি যদি ফিরে না আসি তাহলে এলিজাবেথের সাথে এই নৌকাতে বসে এখান থেকে বেরিয়ে পড়বে। আমার কিচ্ছু হবে না, আমি যে কোনো মূল্যে তোমাদের কাছে ঠিকই ফিরে যাব। এরপর আমরা বার্ডেনকে দেখতে পাই, যাকে তার নিজের বাড়িতেই নিয়ে আসা হয়েছিল। সে যখন নিজের বাড়ির বাইরে অনেক রক্ত দেখতে পায় তখন সে খুবই ভয় পেয়ে যায়। তার এই ব্যাপারটা নিয়ে অনেক ভয় ছিল যে তার বাচ্চাদের আবার কিছু হয়ে গেল না তো, কারণ তার বউয়ের জন্য কোনো ভয় ছিল না। সে জানত যে তার বউ একটা বাঘিনী, তাকে মারা এত সহজ নয়। এখানে লি আরও একবার ক্যাপ্টেন কোরকে বলে যে দেখো, আমাদের কারো সাথে কিন্তু কোনো ঝামেলা নেই, আমাদের এই সোনাটা নিতে হবে আর তারপর এখান থেকে চলে যেতে হবে। আসলে লিয়ের মনে এই ভয়টা ছিল যে ক্যাপ্টেন কোর এসএলের কাছ থেকে বদলা নেবার জন্য উল্টাপাল্টা কিছু একটা না করে বসে। এরপর আমাদের রাতের সিন দেখানো হয়, আর এই সকল লোক এসএলের এখানে আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু সে তো এতটা পাগল ছিল না যে একদম সামনে দিয়ে আসবে। সে একটা সুড়ঙ্গের ভেতর দিয়ে একটা কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসে, আর একে একে লোকগুলোকে মারতে শুরু করে দেয়। এভাবে সে নিজের বাড়ির বেসমেন্ট পর্যন্ত পৌঁছে যায়, আর বাড়িতে একজন লোক ছিল তাকেও সে শেষ করে ফেলে। আর তারপর সে ভেতরে, যেখানে তার স্বামীকে বেঁধে রাখা হয়েছিল, সেখানে চলে যায়। বউকে একেবারে সুস্থ আর নিরাপদে দেখে বার্ডেন অনেক খুশি হয়ে যায়। কিন্তু এখানে এসএল তাকে জিজ্ঞাসা করে যে তুমি ওই গুহার ভেতর থেকে সোনার বিস্কুটগুলো কেন নিয়ে গিয়েছিলে? সে নিজের বউকে বলে যে দেখো, আমি এই গুহা থেকে সোনার বিস্কুটগুলো এই জন্যই নিয়েছিলাম কারণ একজন জ্যোতিষী রয়েছে যে কিনা আমাদের ছেলেকে ঠিক করে দিতে পারবে, কিন্তু ওই জ্যোতিষীকে দিয়ে কাজ করানোর জন্য কিছু সোনার বার দিতে হতো, আর ওই সোনার কারণেই দেখো কত গন্ডগোল হয়ে গেল। শুধুমাত্র আমার কারণেই এই সব কিছু হচ্ছে, আমাকে প্লিজ মাফ করে দিও। তখন তার বউ তাকে বলে যে একদম চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি সব কিছু সামলে নেব। এরপর সে যখন তালা খোলার চেষ্টা করে তখন সেটা একেবারেই খুলছিল না, কারণ সে তালার চাবি ক্যাপ্টেন কোরের কাছে ছিল। এরপর সে বার্ডেনকে একটা চাকু দেয় আর তাকে বলে যে চিন্তা করো না, আমি তোমাকে বাঁচিয়ে নেব, তুমি বাস নিজের আত্মরক্ষা করো, এই জন্য এই চাকুটা তোমার কাজে লাগতে পারে। তো যাই হোক, ক্যাপ্টেন কোর যখনই এই রুমের ভেতরে আসে ঠিক তখনই এসএল সেখান থেকে পালিয়ে চলে যায়। আর সে যখন ভেতরে ছিল তখনই এসএল বাইরের দিকে সেই লোকজনগুলোর মনোযোগ ঘোরানোর চেষ্টা করতে থাকে। সে চারিদিকে বোমা বিছিয়ে রেখেছিল, তাই কারো আর সামনে এগিয়ে আসার সাহসী হয় না। সে ওই লোকগুলোকে বলে যে আমি তোমাদের সোনা নিয়ে এসেছি, তার বদলে আমার শুধুমাত্র আমার হাজব্যান্ডকে ফেরত চাই। এদিকে এই লোকগুলো একেবারে বিশ্বাস করছিল না, তাই সে এদেরকে সোনাগুলোও দেখিয়ে দেয়। আর সোনাগুলো পেতেই এই লোকগুলো বার্ডেনকে ছেড়ে দিতে রাজি হয়ে যায়। কিন্তু আমি যেমনটা আগেই বলেছিলাম যে লি অনেক ভয় পাচ্ছিল যে ক্যাপ্টেন কোর
কোনো গণ্ডগোল না করে বসে, আর সে সত্যিই একটা গণ্ডগোল করে ফেলে। কোর নিজের একজন লোককে গাছের উপরে পজিশন নিয়ে বসিয়ে রাখে, আর সেই লোকটা সুযোগ পেতেই বার্ডেনকে মারার জন্য বন্দুক দিয়ে গুলি করে দেয়। কিন্তু বার্ডেনের ভাগ্য ভালো ছিল যে গুলিটা তার গায়ে লাগে না, গুলিটা তার শরীরের চামড়া ভেদ করে সেখান থেকে বেরিয়ে যায়। তবে হ্যাঁ, এরপর ক্যাপ্টেন কোরের সঙ্গে তাদের সকলের লড়াই শুরু হয়ে যায়। এসএলও সুযোগ পেতেই ওই লোকগুলোকে গুলি করতে শুরু করে দেয়, আর কিছুক্ষণ লড়াই চলার পরে ক্যাপ্টেন কোর তাকে ফাইনালি হারিয়ে দেয়। বার্ডেন নিচে মাটিতে পড়ে যায়। ঠিক সেই সময় এসএল তাকে বলে যে দেখো, তোমার লড়াই আমার সাথে, ওকে ছেড়ে দাও, আমার হাজব্যান্ডের কোনো দোষ নেই। কিন্তু এদের মাঝে অনেক পুরনো একটা শত্রুতা ছিল, তাই কোরকে এখন তার বদলাটা নিতে হবে। তাই সে কোনো আপোষ করে না, সে বার্ডেনকে এখানে মেরেই ফেলে। এসএল তাকে বাঁচানোর জন্য যখনই তার দিকে দৌড়ে যায়, ঠিক তখনই লি বন্দুক দিয়ে এসএলের পায়ে গুলি করে দেয়। তার স্বামী তার চোখের সামনেই তরপাতে তরপাতে মারা যায়, কিন্তু এসএল কিছুই করতে পারে না। এরপর ক্যাপ্টেন কোর এসএলের উপরে হামলা করে দেয়। কোর তাকে মারতে চায় না, কারণ সে একসময় এসএলকে অনেক ভালোবাসত, কিন্তু সে খুব ভালো করেই জানে যে এসএলই একমাত্র তাকে ধোঁকা দিতে পেরেছিল। শুধু তাই নয়, সে তাকে ধোঁকা দিয়ে তার গুপ্তধনগুলো লুটে নিয়ে গেছে। এছাড়াও এসএল সুযোগ পেলে তাকে মেরেও ফেলতে পারে। কিন্তু তবুও কোর তাকে বলে যে দেখো, এসএল হার মেনে নাও, আমি তোমাকে মারতে চাই না, তুমি আমার সঙ্গে চলো। কিন্তু ঠিক তখনই এসএল কুয়োর দড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়, আর সে কোরকে ধাক্কা দিয়ে নিজে কুয়োর ভেতরে লাফিয়ে পড়ে। সোনার বক্সে আসলে বোম ছিল, যে বোমটা ফেটে যায়, আর সেখানে ক্যাপ্টেন কোরের অনেকগুলো মানুষ মারা যায়, অনেকেই জখমও হয়ে যায়। এখন এসএল ওই কুয়োর সাহায্যে সুড়ঙ্গের ভেতর দিয়ে আবারও নিজের জায়গাতে পৌঁছে যায়। কিন্তু এদিকে ওই ভয়ঙ্কর বিস্ফোরণের পরে লিয়ের অনেক লোকজন মারা যায়। আসলে এসব কিছু হতোই না যদি ক্যাপ্টেন কোর চুপচাপ সোনাগুলো নিয়ে এখান থেকে চলে যেত। কিন্তু এখন ক্যাপ্টেন কোরের ভেতরে বদলা নেবার এক ভয়ঙ্কর নেশা উঠে গিয়েছিল। সে যার জন্য এত কিছু করেছিল, যার জন্য তার এতগুলো লোক মারা গেছে, সে হলো এসএল। এখন এসএলকে সে যে কোনো মূল্যে মারতে চায়। কিন্তু এসব কিছু শুনে লি বলে যে দেখো, তুমি যা খুশি করো, কিন্তু তোমার জন্য আমাদের আর কোনো লোক মারা যাবে না। আমরা এখান থেকে ফিরে যাচ্ছি, আমাদের মিশন এখানেই শেষ। কিন্তু কোর তাকে বলে যে তুমি এমনটা করতে পারো না, আমাকে তোমার সাহায্য করতেই হবে। আর এই ব্যাপারটা নিয়ে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। কিন্তু লি পালাবার আগে কোর তাকে গুলি করে ফেলে। আর এবার লিকে শেষ করার পরে কোর এবং তার লোকেরা সবাই একত্রে লিয়ের লোকজনদেরকে বলে, তোমাদের এতগুলো লোক মারা গেল, আর এখন তোমরা তোমাদের উদ্দেশ্য ছেড়ে দিয়ে ফিরে যেতে চাও? তোমরা ওই সোনাগুলো নিতে চাও না? আমরা যদি ওই স্বর্ণগুলো পেয়ে যাই, তাহলে আমরা সবাই মালামাল হয়ে যাব। তারপর আমরা খুবই শান্তিতে নিজের বাকিটা জীবন কাটাতে পারব। এসএল যে সোনাগুলো নিয়ে এসেছিল সেটা আসল সোনা ছিল না। এটা কিছুক্ষণ পরেই কোর বুঝতে পারে ওটা ছিল নকল সোনা। আসল সোনা এখনও এসএলের কাছেই রয়েছে। সুতরাং এখনও এসএলকে ধরার জন্য তাদের মিশন পরিচালনা করতে হবে। লিয়ার সকল লোক এদিকে কোরের কথা মেনে নেয়, আর তারা সবাই ওই সোনাগুলো উদ্ধার করতে আর এসএলকে মারার জন্য তৈরি হয়ে যায়। এদিকে আমরা এসএলকে দেখতে পাই, যে কিনা আহত অবস্থায় ছিল, আর এলিজাবেথ তার প্রাথমিক চিকিৎসা করতে থাকে। সে এসএলের পা থেকে গুলিটা বের করে দেয়, আর তার চামড়া সেলাইও করে দেয়। তো এখানে এসএল তাদেরকে বলে যে বার্ডেন আর এই দুনিয়াতে নেই, ক্যাপ্টেন কোর ওকে মেরে ফেলেছে, সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। এদিকে এই লোকগুলো এসএলের পুরো বাড়ি জ্বালিয়ে দিয়েছিল, আর ওই কুয়োর সাহায্যে ওই সুড়ঙ্গটা খুঁজতে তারা বেরিয়ে পড়েছিল, যে তার ভেতর দিয়ে এসএল পালিয়ে গেছে। তো এখানে এসএলের রক্তের দাগের পিছু করতে করতে ওই লোকগুলো সুড়ঙ্গ পর্যন্ত পৌঁছে যায়। ওরা আসার আগে এদিকে এসএলও পুরো প্রস্তুতি নিতে থাকে, কারণ সে জানে যে এবার এই খেলা একজনের মৃত্যুর মাধ্যমেই শেষ হতে পারবে। হয় সে মরবে, না হয় ক্যাপ্টেন কোরকে মারবে। তার বোন আর তার ছেলেও তাকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়। এরা সবাই আলাদা আলাদাভাবে সেখানে হাতিয়ার আর বারুদগুলো লুকিয়ে রাখে। এসএল এদের দুজনকে আবারও বলে যে দেখো, তোমাদের ওই নৌকাতে বসে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখানে যা কিছুই হোক না কেন, আমি সব কিছু সামলে নেব। কিন্তু কিছুক্ষণ পর ক্যাপ্টেন কোর যখনই তার লোকজনদেরকে নিয়ে সেখানে আসে, এসএল তো আগে থেকেই লুকিয়ে বসেছিল তাদেরকে মারার জন্য। সে সাথে সাথে এদের ওপরে ফায়ারিং শুরু করে দেয়। এক এক করে সে কতজন মানুষকে মৃত্যুর ঘাটে ঘুম পাড়িয়ে দিত তার কোনো হিসাবই ছিল না। যারা এসএলের কাছে যাচ্ছিল তাদেরকে সে অন্ধকারের সুযোগ নিয়ে একেবারে শেষ করে দিত। আর এভাবেই কোরের অনেক লোক মারা যায়। এরপর কোর ফাইনালি এসএলকে বলে যে বাইরে বেরিয়ে এসো,
এসেল, আর কত লুকিয়ে লুকিয়ে লড়াই করবে? যদি সাহস থাকে তাহলে আমার সাথে লড়াই করো। তো যাই হোক, অপরদিকে আমরা দেখতে পাই যে পরিবেশ কিছুটা শান্ত হতেই এলিজাবেথ আইজ্যাককে নিয়ে এখান থেকে বের হতে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে স্কাউট চলে আসে আর এলিজাবেথকে ধরে ফেলে। তবে ভাগ্য ভালো ছিল যে আইজ্যাক ওর হাতে কামড় বসিয়ে দেয়, যার কারণে এলিজাবেথকেও ছেড়ে দেয় আর এরা এখান থেকে পালানোর একটা সুযোগ পেয়ে যায়। এলিজাবেথ সেখান থেকে বের হতেই যাচ্ছিল, কিন্তু তখনই পেছন থেকে স্কাউট এসে আবারও তাকে ধরে ফেলে। আর এবার নিজের প্রাণ বাঁচানোর জন্য এলিজাবেথ একটা দড়ি টান দেয়, যার কারণে আগে থেকেই সেট করে রাখা একটা ফাঁদ থেকে তীর বেরিয়ে আসে আর সেটা সোজা গিয়ে স্কাউটের বুকে লেগে যায়। এলিজাবেথ যখন স্কাউটের কাছে যায় তখন সে স্কাউটের গলায় ঠিক ওই লকেটটাই দেখতে পায় যেটা সে একসময় তার বয়ফ্রেন্ডকে দিয়েছিল। সে বুঝতে পারে যে এই লোকটাই তার বয়ফ্রেন্ড, অর্থাৎ তার ভালোবাসার মানুষটাকে মেরে ফেলেছে। তাই সে ওর কাছ থেকে ওই লকেটটা ছিনিয়ে নেয়। এরপর আমরা কোরকে দেখতে পাই যে কিনা উপরে এসে এসেলের অপেক্ষা করতে থাকে। আর এসেল যখন সেখানে চলে আসে তখন এই দুইজনের মাঝে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। অনেকক্ষণ ধরে চলা এই লড়াইয়ে কোর তাকে বারবার মারতে থাকে আর তাকে আহত করে ফেলে। সে এসেলকে একেবারে আধমরা করে মাটিতে ফেলে দেয়। সে আবারও তাকে হার মেনে নেবার একটা সুযোগ দেয়। সে বলে যে হার মেনে নাও এসেল, তুমি কোনোভাবেই আমার সাথে পারবে না। কিন্তু হার মানার বদলে এসেল নিজের স্বামীর মতো মরে যাওয়াটাকেই বেশি পছন্দ করত। তাই কোর এসেলের এই ইচ্ছাটা পূরণ করার জন্য তৈরি হয়ে যায়। সে এসেলকে যখন মারতে যাবে, কিন্তু ঠিক তখনই সেখানে তার বোন এলিজাবেথ চলে আসে আর সে কোরকে বন্দুক দিয়ে একটা গুলি করে দেয়। এরই মাঝে এসেল একটা সুযোগ পেয়ে যায় আর সে উঠে দাঁড়ায় আর আবারও কোরের উপরে হামলা করে তাকে একেবারে শেষ করে ফেলে। কিন্তু লড়াইয়ের কারণে এসেলও অনেক জখম হয়ে গিয়েছিল, তাই সেও আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে তার ছেলে নৌকাটা নিয়ে আসতে থাকে আর ঠিক তখনই সে বুঝতে পারে যে ওই সকল সোনা দানা এই নৌকাতেই লুকিয়ে রাখা আছে। তার মা সকল সোনা ওখানে লুকিয়ে রেখেছিল যাতে করে সে যদি মারাও যায় তাহলে যেন তার ছেলে আর তার বোনের জীবনটা ভালোভাবে কেটে যেতে পারে। আর এই ঘটনার সাথে সাথেই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আপনাদের কাছে গল্পটা? আসলে গল্পের কাহিনী খুব একটা বেশি ছিল না, জাস্ট অ্যাকশনগুলোই অনেক বেশি আর লম্বা ছিল। তবুও আপনাদের কাছে জানতে চাই কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।